হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে ক্লাসটা আনা হয়েছে সেটি হলো আমাদের যে লাইফ সায়েন্সের যে প্রিভিয়াস এর ক্লাসগুলো চলছিল সেগুলো নিয়ে। স্টুডেন্টস, আমাদের এর আগে যে সকল ক্লাসগুলো হয়ে গেছে তার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, যারা দেখোনি কাইন্ডলি সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা শুধুমাত্র আমাদের যদি আরআরবি গ্রুপ ডি নয়, আরআরবি যদি আমি গ্রুপ ডি যদি জন্য বলি, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনা হয়েছে, পাশাপাশি আমাদের যে জিএনএম এএনএম যে এক্সামটা আসতে চলেছে, এখানে কিন্তু এই সকল প্রশ্নগুলো কিন্তু সমানভাবে কার্যকারী হয়ে দাঁড়াবে। তো এই সকল ক্লাসেস গুলো আমরা রেগুলার দিচ্ছি। সন্ধ্যাবেলা রাত্রি 8টার সময় আমাদের ক্লাস আসছে, তো রেগুলার ফলো করো, তাহলে কিন্তু তোমাদের একটা কোর প্রিপারেশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর যারা যারা আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে চাইছো অনলাইন পেইড ব্যাচের জন্য, তারা জাস্ট খালি 8597184264 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের কিন্তু এখান থেকে জিএনএম এনএম এর এবং আরআরবি গ্রুপ ডি সম্পূর্ণ অনলাইন ক্লাস চলছে। আর অফলাইনের জন্য তো সিম্পলি তোমরা খালি 73841983 নাম্বারে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে কন্ট্যাক্টের মধ্যে আমাদের আবাসিকে এসে বা অনাবাসিক যে কোনো ভাবেই তোমরা প্রিপারেশন নিতে পারবে আমাদের একাডেমি থেকে। তো এবার শুরু করছি আমাদের প্রথম প্রশ্নটা নিয়ে, যেখান থেকে আমরা ছেড়েছিলাম তার পরবর্তী যে আমাদের সায়েন্সের প্রশ্ন আমরা দেখতে পেয়েছি, সেই প্রশ্নে কি বলেছে আমাদের এখানে, যে এটা কাইন্ড অফ যে প্রশ্নটা এসছে আমরা এটা রিজনিং এর পার্টের মধ্যেও রাখতে পারি, আমরা এবার এটা ইয়ের মধ্যেও রাখতে পারি, মানে তোমরা যদি মনে করো সায়েন্সের মধ্যে সেখানেও রাখতে পারি। এখানে বলছে বাড়ির সাথে যদি ইট সম্পর্কিত হয় তাহলে পাতার সাথে কোনটা সম্পর্কিত, তো সিম্পলি আমাদের এটা হবে হচ্ছে কোষ, ঠিক আছে? তো পাতার সঙ্গে আমাদের কোনটা সম্পর্কিত হয়? কোষ, যেখানে কারণ ইট দিয়ে আমাদের বাড়ি তৈরি হচ্ছে আর কোষ দিয়ে আমাদের পাতা তৈরি হয়, ঠিক আছে? তো এটা একদম সিম্পল একটা কোশ্চেন ছিল। এবার এটা রিজনিং এর উপরেই আমাদের মেইনলি কোশ্চেনটা এসছে। এবার আমাদের পরবর্তী প্রশ্নটা আসছে, যেখানে আমি অবশ্যই এক্সপ্লেন করবো প্রত্যেকটা প্রশ্ন, তো যুক্ত থাকবে এক্সপ্লেনেশন গুলোর সঙ্গেও, ঠিক আছে? তো কি বলেছে, যে নিম্নলিখিত শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লন্টিক জীবনচক্র প্রদর্শন করে যা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলোর মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়? তো স্বাভাবিকভাবে স্টুডেন্টস, আমাদের শৈবালগুলোর মধ্যে কোন জীবনচক্র প্রদর্শন করে, এটাও একটা প্রশ্ন। সেটা হলো আমাদের ডিপ্লন্টিক জীবনচক্র আমাদের প্রদর্শন করে। তাহলে আমাদের এইবার হচ্ছে যে এই যে জীবনচক্র প্রদর্শন করে তার মধ্যে কোনটা রয়েছে? স্পাইরোগাইরা, ফোকাস, পলিসিফোনিয়া না অ্যাক্টোকার্পাস, যে চারটা আমাদের প্রশ্ন ছিল তার মধ্যে কোনটা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলির মধ্যে আমাদের প্রায়শই, মানে যে সকল অ্যাঞ্জিওস্পার্ম গোষ্ঠীর যে সকল উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তো তাদের মধ্যে আমরা কোন পার্টটা লক্ষ্য করে থাকি? আমাদের হচ্ছে ফোকাস। অপশন 2 আমাদের এখানকার হবে হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট আমাদের কোশ্চেন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের পরবর্তী আমাদের সায়েন্সের প্রশ্ন কোথা থেকে এসছে দেখো। সায়েন্সের এবার চলে আসছি, আমাদের এতক্ষণ লাইফ সায়েন্সের দুটো প্রশ্ন দেখতে পেলাম, এবার আমাদের নেক্সট দেখতে পাচ্ছি আমরা একটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নে আমাদের প্রশ্নটা কি করেছে আমাদের এখানে, কোন বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ কিরকম হয়? যদি একইভাবে আমাদের একই গতিতে যদি কোনো বস্তু বা বস্তু সমূহ যদি পরপর চলতে থাকে, তাহলে সেই সকল গতি, ধরে নাও আমার এখানে দুটো বাস, আমি এই সমগতি সম্পন্ন দুটো বাস ধরছি, একটার গতি 90 কিলোমিটার পার আওয়ার আর একটারও 90 কিলোমিটার পার আওয়ার, সমগতি সমান গতি। তাহলে সেই যে বেগ, এই দুটোর বেগকে আমরা কি বলবো? এটাকে আমরা ধ্রুবক দ্বারা প্রকাশ করে থাকি। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন 3 আমাদের হচ্ছে ধ্রুবক হবে এখানকার হলো সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। আমাদের সায়েন্সের পরবর্তী প্রশ্ন আমাদের কি এসেছিল প্রিভিয়াস এর কোশ্চেন গুলোর মধ্যে? পরবর্তী প্রশ্ন এসছে আমাদের, এটাও আমাদের কেমিস্ট্রির পার্ট থেকে এসছে আমাদের প্রশ্ন, যে নিম্নলিখিত কোন কার্বন যৌগগুলির কার্যকারী মূলক নয়? এদের মধ্যে কোনটা আমাদের কোনোভাবেই কিন্তু কোনো কার্যকারী মূলক নয়? তো আমাদের এখানে অপশনস গুলো কি কি রয়েছে? কার্বনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল না অ্যাডলিডাইড। তো কোনটা হবে আমাদের সঠিক উত্তর? কার্বনিক অ্যাসিড। এইবার দেখো, এই যে অপশনস গুলো রয়েছে এদের মধ্যে কিন্তু যে এগুলো প্রত্যেকটা কিন্তু কার্বনের যৌগ, সবগুলো কিন্তু কার্বনের যৌগ। এইবার এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হলো, যেটা আজকে তোমাদের জন্য আজকে প্রথম আমি একটা প্রশ্ন দেব, কার্বলিক অ্যাসিডের সংকেত কি? এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায়। কার্বলিক অ্যাসিডের বা কার্বনিক অ্যাসিডের সংকেত কি? এই সংকেতটা তোমরা এখন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, ঠিক আছে? তো আমরা কি বাকি যেগুলো রয়েছে, যে সকল কার্বন যৌগগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু কার্যকারী মূলক, যেমন কার্বক্সিল অ্যাসিড, অ্যালকোহল, তোমাদের হচ্ছে অ্যালডিহাইড, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কার্যকারী মূলকের মধ্যেই পড়ে। শুধুমাত্র কার্বনিক অ্যাসিড কিন্তু আমাদের কোনো কার্যকারী মূলকের মধ্যে পড়ে না। ওকে, নেক্সট বা পরবর্তী প্রশ্ন, ধ্রুবক। দেখো আমাদের অ্যাভোগাড্রো ধ্রুবক বলো, আমাদের জি এর মান কত সেটা বলো, শব্দের বেগ,
সেটা কত। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা শিফটেই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছি, ঠিক আছে। তো সেই সকল প্রশ্নগুলোর মধ্যে এখানে যেটা বলেছে যে অ্যাভোগাড্রোর ধ্রুবক, ঠিক আছে, অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান কি। তো অ্যাভোগাড্রোর ধ্রুবকের অপশনস কি কি রয়েছে না, 3.154 into 10 to the power 20, 6.220 into 10 to the power 23, 6.022 into 10 to the power 23, না 9.23 into 10 to the power -12। তো ইলেকট্রনের মান আমাদের চলে গেল। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে 6.022। দেখো এখানে না 6.022 অনেক সময় থাকে, আমাদের কিন্তু অনেক সময় 6.023ও থাকে। তো যাই হোক দুটোই ঠিক আছে, ইন্টু 10 to the power 23 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তো আমাদের ধ্রুবকের ইয়েটা কি আছে, মানে অ্যাভোগাড্রোর ধ্রুবকের মানটা কোনটা হবে আমাদের, অপশন 3। অপশন 3 হবে আমাদের এখানকার হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি সবগুলো বুঝতে পারছো। ফটাফট স্টুডেন্টস সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করতে থাকো, যাতে করে আমরাও কিন্তু তোমাদের সাথে সমানভাবে সব মানে সমান আমরা মোটিভেশন পাই এবং সমানভাবে তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস আনতে পারি। পরবর্তী প্রশ্ন, এটাও আমাদের একটা সায়েন্সেরই প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। কি বলেছে, ব্যবস্থাতন্ত্রের কার্যকারিতা ও স্পষ্টতার চিহ্নিত করার জন্য ভারতের ওয়াগন, কোচ এবং লোকোমোটিভ ট্র্যাকিং কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। দেখো এটা অ্যাকচুয়ালি না সায়েন্স কাম তোমাদের হচ্ছে এটা, মানে যদি বলি এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, হ্যাঁ এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, বাট অবশ্যই সায়েন্স থেকে আসছে। তো বর্তমানে আমাদের যে মানে ব্যবস্থাতন্ত্রের যে কার্যকারিতা বা স্পষ্টতা যদি নির্ণয় করা হয়, বর্তমানে যে আমাদের লোকোমোটিভ ট্র্যাকিং বা ওয়াগন বা কোচ, এগুলোতে আমাদের হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ট্যাগ আমাদের ব্যবহার করা হয়, যেটা আমাদের বর্তমানে এই ফ্রিকোয়েন্সি ট্যাগটা আমাদের কোথায় কাজে লাগে, এটা আমাদের ওই রিমোট কন্ট্রোল যদি বলো, এই সকল ইয়েতে তোমাদের কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাগটা আমাদের কাজে লেগে থাকে। যাই হোক এটা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী এগুলো সব আচ্ছা, এবার চলে আসছে আমাদের আর একটা কেমিস্ট্রির প্রশ্ন চলে এসেছে। কেমিস্ট্রি প্রশ্ন কি বলেছে এখানে দেখো, যে সকল মৌলের কি বলেছে, যে সকল মৌলের ড্যাশ এর রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয়। যাদের রাসায়নিক ধর্ম একই কিন্তু পারমাণবিক ভর ভিন্ন তাদেরকে বলা হয়ে থাকে আইসোটোপ। আর যাদের রাসায়নিক ধর্ম ভিন্ন, ঠিক আছে, রাসায়নিক ধর্মই ভিন্ন কিন্তু পারমাণবিক ভর হয় একই, তাদেরকে বলা হয় আইসোবার। তো তোমাদের যেহেতু প্রিভিয়াস এর আইসোটোপ এসে এবছর কিন্তু আইসোবার আসারও কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো মাথায় রাখবে যে সকল মৌলগুলোর রাসায়নিক ধর্ম একই থাকে পারমাণবিক ভর ভিন্ন সেটা হলো আইসোটোপ, আর যেটার আমাদের রাসায়নিক ধর্ম তোমাদের আলাদা থাকে এবং পারমাণবিক ভর একই হয় তাদেরকে বলা হচ্ছে আমাদের আইসোবার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। পরবর্তী আমাদের সায়েন্সের প্রশ্ন কি এসেছিল, উদ্ভিদের মধ্যে কোন ধাতু দেখতে পাওয়া যায়। একদম জলের মতো প্রশ্ন। আমাদের উদ্ভিদের যে বৃদ্ধি বা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বা পাতার যে বৃদ্ধি সেটাকেও নিয়ন্ত্রণ করে, তো এদের মধ্যে কোন ধাতু সেটা করে থাকে। এখানে অপশনস কি কি রয়েছে, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, না তোমাদের হচ্ছে আয়রন বা লোহা। তো রাইট আনসার কি হবে, ম্যাগনেসিয়াম। পাতার বৃদ্ধিকেও নিয়ন্ত্রণ করার পাশাপাশি কিন্তু আমাদের দেহের যে গ্রোথ, উদ্ভিদের দেহে যে গ্রোথ সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম। তো আমাদের কোন যে ধাতুটা পাওয়া যায় এগুলোর মধ্যে উদ্ভিদের মধ্যে সেটা হলো আমাদের হলো ম্যাগনেসিয়াম। অপশন 3 হলো এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে আমাদের সায়েন্স থেকে কি কি এসছে দেখে নিয়ে এবারে বানানোর পরবর্তী প্রশ্ন কি এসছে। আচ্ছা এবার চলে এসছে যে এখানে একটা এখানে যে এবার আমাদের একটা অপশন টেস্ট কোশ্চেন এসছে। এখানে অপশন টেস্ট কোশ্চেন বলতে কি, এখানে চারখানা আমাদের এখানে ইয়ে দেওয়া রয়েছে, ব্যাখ্যা এখানে মানে সেন্টেন্স দেওয়া রয়েছে। এখানে বলেছে যে চারখানা সেন্টেন্স রয়েছে, এই চারখানা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা আমাদের এখানে কি বলেছে সঠিক নয়, মানে বাকি সবগুলোই ঠিক। তো কি বলেছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে পার্শ্বীয়ভাবে পরিবর্তিত হয়, উল্টানো থাকে 100%। আমরা যদি এল এইভাবে লিখি আমাদের এরকম করে দেখাবে, তাই কি না। আমাদের যদি এটা আয়না হয় তাহলে এল যদি এরকম লিখি তাহলে এল এরকম দেখাবে, উল্টো দেখাবে। একটি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকৃতি সমান হয়, 100% সমান হয়। আমি যদি আয়নার সামনে দাঁড়াই, এখানে আয়না যদি থাকে তাহলে আমারও সাইজ একদম সেম থাকবে, এটা সেম থাকবে। একটি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দর্পণের পিছনে ঠিক ততটাই দূরত্বে থাকে দর্পণ থেকে বস্তু যতটা দূরত্বে থাকে।
তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের কি হয়, সর্বদা কিন্তু সেম হয়, একই হয়। ওকে, তো এখানে ভুলটা কোনটা আছে, সমতল দর্পণে যে তৈরি হওয়া প্রতিবিম্বের প্রকৃতি কি সৎ এবং সমশিষ্য, একদমই না, এটা হলো আমাদের হয় অসৎ বিম্ব। ঠিক আছে, অসৎ হবে। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে, অপশন 2। আমাদের সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরকম, অসৎ বিম্ব হয়ে থাকে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে, অপশন 2 হবে এখানকার আমাদের সঠিক উত্তর। বাকি যে সেন্টেন্স গুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের ঠিক আছে। ওকে, পরের সেটে আমরা চলে আসবো। ঠিক আছে, পরের সেটে আমরা চলে আসবো। তো আমাদের একদম এখানে জনকের একটা প্রশ্ন এসছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আমাদের ধরুন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে বা অন্যান্য যে সকল যোগ্যতমের উদ্বোধনের প্রবক্তাকে, এগুলো কিন্তু কম বেশি আমরা প্রত্যেক শিফটে কিন্তু দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে আমরা দেখতে পাচ্ছি। যে এখানে বলেছি কি, ট্যাক্সোনমির পিতা হিসেবে কাকে বিবেচ্য করা হয়, ট্যাক্সোনমির পিতা কাকে বলা হয়, লিনিয়াস, ব্যান্ডেরা, ডারউইন না আইনস্টাইন। তো প্রাকৃতিক নির্বাচনবাদের যদি প্রবক্তা বলা হয়, যেটা আমি কেবলই বললাম, প্রাকৃতিক নির্বাচনবাদ বা যোগ্যতমের যদি উদ্বর্তন বলি, সেগুলো আমাদের রাইট অ্যান্সার কি হবে, আমাদের হচ্ছে ডারউইন। অপশন 3 হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার। আচ্ছা, লিনিয়াস যে আছে সেটা কিন্তু ট্যাক্সোনমির জনক। হ্যাঁ, তোমাদের লিনিয়াস, তো অপশন এ হবে আমাদের এখানকার কিন্তু সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সেকেন্ড কোশ্চিন আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে আমাদের এখানে, দেখে নিই আমরা এক নজরে। ড্যাশ লেন্সের সাহায্যে, কি বলেছে, ড্যাশ লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে সাহায্য করে। কোন ধরনের লেন্স, মানে লেন্সের আমাদের চোখের কোন পার্টটা, আমাদের চোখের কোন পার্টটা আমাদের ফোকাল দৈর্ঘ্য সামঞ্জস্য করতে সহযোগিতা করে। মানে আমরা যে ফোকাসটা দিই, সেই যে ফোকাল দৈর্ঘ্যটা, সেটা আমাদের চোখের কোন পার্ট এখানে সম্পূর্ণরূপে সহযোগিতা। যেমন লেন্স আমাদের কি করে, দূরত্বকে নির্ণয় আমাদের দেখার যে সহযোগিতা করে থাকে। রেটিনা আমাদের কি করে, যেমন চোখের মধ্যে যদি খুব টর্চ আলো দেওয়া হয়, যে আমাদের কিন্তু চুপসে আসছে, তাই না, তো আমরা রং চেনা বলো, হ্যাঁ, কালার কম্বিনেশন বলো, এগুলো কিন্তু সম্পূর্ণ রেটিনার কাজ। তো ঠিক সেইভাবে লেন্সের যে ফোকাল দৈর্ঘ্য, সেটা সামঞ্জস্যকে রক্ষা করে সিলিয়ারি বডি। হ্যাঁ, অপশন 1, সিলিয়ারি বডি কি করে আমাদের হচ্ছে লেন্সের যে ফোকাল দৈর্ঘ্য, সেটা চোখের সামঞ্জস্য রক্ষা করতে সেটা সহযোগিতা করে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি এসছে আমাদের। আচ্ছা, এবার অঙ্কের একটা প্রশ্ন। অঙ্কের প্রশ্ন কিন্তু আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা সেটেই আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র তাই না, আমাদের জিএনএম এনএম এর যে এক্সাম হয়, সেখানেও কিন্তু অঙ্ক থেকে আমাদের প্রত্যেকবার কিন্তু একটা করে প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। তো এখানে সিম্পল বলেছে কি, 10 কেজি ওজনের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড যদি গতিবেগে চলে, তাহলে গতিশক্তি কত। তাহলে গতিশক্তির আমাদের সূত্র কি, গতিশক্তির সূত্রটা কি আমাদের, ওজন গুণন গতিবেগ। ওজন গুণন গতিবেগ, অর্থাৎ এখানে কত হচ্ছে, 10 গুণন আমাদের হচ্ছে কত, 2, অর্থাৎ 20 জুল। জুল আকারে প্রকাশ করা হয় গতিশক্তির একক জুল। রাইট অ্যান্সার কি হবে, অপশন 2। আমাদের অপশন 2 20 জুল হবে এখানকার আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নিব আমরা, কি এসছে আমাদের সায়েন্সের কোশ্চেন থেকে। সায়েন্সের কোশ্চেন এবার সমস্ত রিজনিং বা অন্যান্য কোশ্চেন গুলো আমার চোখের সামনে আসে, সায়েন্স এখনো কোশ্চেন একটাও আসেনি। দেখে নি সায়েন্সের নেক্সট কোশ্চেন আমরা কোথায় পাই বা কি এসছে আমাদের সায়েন্সের কোশ্চেন আর। ঠিক আছে, হ্যাঁ, এখানে বলেছে এটা এটাও না, এটা ভুল আছে কোশ্চেনটা, যাই হোক। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের মাপার একক, ঠিক আছে, আমাদের মাপার একক প্রত্যেকটা সেটে আমরা দেখতে পেয়েছি যে বড় একক বা যেমন যদি বলা হয় সব থেকে বড় এককের নাম কি, সেটা হলো আমাদের পারসেক। পারসেক হলো আমাদের সব থেকে বড় একক। এক বছরে আলো কতটা যায় সেটা গেল আমাদের হচ্ছে, সেটাকে বলে 1 আলোক বর্ষ, সেটাও একটা মাপার একক। আর 3.26 আলোক বর্ষ ইকুয়াল টু হচ্ছে 1 পারসেক, এটা বড় দিকে যাচ্ছে। এবার ছোট ছোট জিনিস, মানে ধরনের পরমাণুর ব্যাসার্ধ বা খুবই ছোট ছোট জিনিস, যেমন আণুবীক্ষিক যন্ত্র দিয়ে দেখতে পাওয়া যায়, বা আরো খুব ছোট জিনিস দেখতে হতো, সেগুলোকে কি দিয়ে মাপা হয়, তো সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ। এটা আমাদের কি দিয়ে মাপা হয়ে থাকে, কোন এককে, সেটা হলো আমাদের হচ্ছে ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার। মানে এটা যদি করি তাহলে 1/1 লিখে 9টা শূন্য, এত মিটার সমান সমান হচ্ছে 1 ন্যানোমিটার।
তো এগুলো আমাদের কোনটা মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে? পারমাণবিক ব্যাসার্ধ বা আরো ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল জিনিসগুলো আমাদের সাধারণভাবে চোখে পড়ে না সেই সকল মাপার জন্য ব্যবহার করা হয়। তো অপশন 1 হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সব থেকে বড় পরমাণু কার? সব থেকে বড় পরমাণু কার? তো আমাদের এখানে অপশনস কি রয়েছে? লিথিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। তো আমাদের কোনটা হবে সঠিক উত্তর? তো সব থেকে যে বড় পরমাণু সেটা হলো আমাদের হচ্ছে লিথিয়ামের। অপশন 1 হলো আমার এখানকার রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, আমাদের কিন্তু সব জায়গাতে অনেক সময় মানে লেখা নেই, আমাদের কিন্তু সংকেতের মধ্যে দিয়ে, সংকেতগুলো কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে। হ্যাঁ, সংকেতগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে একবার করে। সফট ড্রিঙ্কস এর মধ্যে কি থাকে? এখানে যে অপশনস গুলো রয়েছে স্টুডেন্টস প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যেমন এখানে টার্টারিক অ্যাসিড, হ্যাঁ টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে। তেঁতুলের মধ্যে আমাদের যে অ্যাসিডটা থাকে সেটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কিসে থাকে? লেবুতে। লেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড। এবার হচ্ছে সফট ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস এর কথা বলছি, ওর মধ্যে কোন ধরনের অ্যাসিড? যে আমাদের যখন ড্রিঙ্কটা খুলতে যে একটা ঝাঁক যেটা বেরোয় সেটা আমাদের কোনটা? সেটা হলো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। এটা কিন্তু কার্বনের একটা এলিমেন্ট, আমরা এর আগেও প্রশ্নের প্রথমে দিকেই পড়লাম। তো এই অ্যাসিড সম্পর্কিত তথ্যগুলো কিন্তু অবশ্যই জেনে যাবেন। যেমন আমাদের পিঁপড়ের হুলের মধ্যে কি থাকে? আমাদের ফর্মিক অ্যাসিড পিঁপড়ের মধ্যে, ঠিক আছে? পিঁপড়ের হলে কি থাকে? বা ইয়েদের তোমাদের হচ্ছে মৌমাছির হুলে বা পিঁপড়ের হুলে এগুলো কি থাকে? সেগুলো থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই ধরনের অ্যাসিড গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। কম বেশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রায় প্রত্যেকটা সেটে কিন্তু একটা দুটো করে এসছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? এটা ত্বরণের একটা প্রশ্ন। দেখো আবারও একটা অঙ্কের প্রশ্ন নিয়ে চলে এসছে। তো অঙ্কের প্রশ্নের মধ্যে কি বলেছে আমাদের এখানে? একটি গাড়ি 5 সেকেন্ড সময় 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার সমত্বরণে গতিশীল হলে গাড়ির ত্বরণ কত? ঠিক আছে, তাহলে গাড়ির ত্বরণ আমার কত হবে? প্রথমে 5 সেকেন্ড সময়ের মধ্যে সেটা কি করছে? 18 থেকে ডাইরেক্ট চলে গেছে হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টায়। 18 থেকে চলে গেছে আমাদের কত? 72 কিলোমিটার প্রতি ঘন্টায়। ক্লিয়ার? তাহলে আমাদের সেটার ত্বরণ কত হবে এটা আমাকে বের করতে পারবে, এর ত্বরণটা কত হবে। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না, ঠিক আছে? তো আমাদের এটা রাইট অ্যান্সার আমাদের কি হবে? যে আমাদের ত্বরণের পরিমাপটা দেওয়া আছে, ঠিক আছে, যে আমাদের ত্বরণের পরিমাপটা দেওয়া আছে সেখান থেকে এটা আমাকে বের করতে হবে। সবার আগে আমি কি করব? কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে কত হচ্ছে? 5 এর 18 দিয়ে গুণ করবো, সরি 5 এর 18 দিয়ে গুণ করবো। এটাকেও আমরা কি করবো? 72 কে আমরা কি করবো? 5 এর 18 দিয়ে গুণ করে নেবো। তাহলে এখানে কত হচ্ছে? 25 এর নিচে 18, আর এখানে কত হচ্ছে? 4 ঢং 72, 4 5 20। ক্লিয়ার? আমাকে দেখো এখানে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার যেটা আমাদের রয়েছে তোমার হলো মিটার পার সেকেন্ড। কারণ অ্যান্সার কিসে দেওয়া রয়েছে স্টুডেন্টস? অ্যান্সার দেওয়া রয়েছে মিটার প্রতি সেকেন্ডে রয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের রয়েছে গতিবেগ, এটা আমাদের রয়েছে গতিবেগ। তাহলে আমাদের গাড়ির ত্বরণটা যখন বের করবো তাহলে সেটা সূত্রটা আমাদের কি হবে? তুমি এটা বিয়োগ করো, বিয়োগ করলে আমাদের কত হবে? এটা 20 আছে, তো 20 থেকে যখন আমি এটা 25 এর নিচে 18 এটা বিয়োগ করবো তখন আমাদের কত হয়ে যাবে? 15, ঠিক আছে? এটা তোমরা সরাসরিও করতে পারতে এইভাবে না বের করে। 18 থেকে যদি 72 বাদ দিই তাহলে আমার কত হয়ে যাচ্ছে? তোমার হলো 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 54 কিলোমিটার প্রতি ঘন্টাকে কি করবো? মিটার প্রতি সেকেন্ডে আমরা কনভার্ট করে নেবো। তাহলে কত হচ্ছে? 3 18 54, মানে 3 5 15 মিটার পার সেকেন্ড। এটাতে কত সময় নিয়েছে? 5 সেকেন্ডে গেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এক এক সেকেন্ডে কত নেবে? 15 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 3 মিটার প্রতি সেকেন্ড হবে রাইট অ্যান্সার। তো অপশন 3 হলো আমার এখানকার হলো সঠিক উত্তর, ঠিক আছে? ওকে, তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। আমাদের আজকে লাস্ট প্রশ্ন। ওকে, আবারও আমাদের একটা এসছে, আমাদের ইয়ে আর কি অঙ্কই এসছে একটা। অঙ্কটা কি এসছে দেখে নাও। কি বলেছে? যদি কোনো ব্যক্তি 10 মিটার দূরত্বে একটি ট্রলিকে নিয়ে যান 50 নিউটন বল প্রয়োগ করে, তাহলে তিনি কত কাজ করেন? এটা তো একদম জলের মতো অঙ্ক। কাজ ইকুয়াল টু আমাদের কি হয়ে থাকে? দূরত্ব গুণন বল। তাহলে আমাদের দূরত্ব কত আছে? 10 মিটার, আর বল কত করেছে? 50, তাহলে কত হবে? 500 জুল। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, 500 জুল হবে আমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে? একদম সিম্পল, কোনো অসুবিধার ব্যাপার নেই। ও আরেকটা অঙ্ক আছে, এটাও আমরা কমপ্লিট করে নেবো আজকে অবশ্যই। তো কি বলেছে আমার এখানে? লাস্ট অঙ্কটা আমাদের, লাস্ট যে প্রশ্নটা বলেছে কি বলেছে? গভীর ঘন মাধ্যম থেকে বাঁকানো আলোক রশ্মিকে কি বলা হয়ে থাকে? যদি গভীর ঘন মাধ্যম থেকে তোমাদের হচ্ছে মানে যে হালকা মাধ্যমে যে
আলোক রশ্মিটা প্রসারিত হয় সেটাকে আমাদের কি বলা হয় দেখে, সেটাকে বলা হয় আমাদের হচ্ছে প্রতিসরণ। আর যদি বলতো যে হালকা ঘন মাধ্যমে বাঁকানো যে আলোক রশ্মি, বাঁকানো তো হয় না, মানে যে ইয়ে হয়, মানে যে আলোক রশ্মিটা পড়ে বেরিয়ে যায়, ঠিক আছে। আমি তোমাকে সিম্পল একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ধরনের একটা মাধ্যম, এবার এখান থেকে যে একটা মাধ্যম গেল, ধরো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের, এটা গেল ঘন মাধ্যমের দিকে প্রবেশ করছে, এখানে কাঁচ আছে ধরে নাও, এইবার ওইপার হয়ে যাবে, তাহলে এইপার যে হালকা হয়ে চলে গেল রশ্মিটা, এটাকে বলা হচ্ছে প্রতিসরণ। আর যেটা আমাদের এইপার চলে আসবে, কাঁচ হলে সমান ভাবে চলে আসবে, কারণ এটা একদম মসৃণ তল, তাহলে এটা চলে আসলো, এটা হলো আমাদের প্রতিফলন। যেটা আমাদের আলোক উৎস থেকে গণমাধ্যমে হয়ে পার করে যেটা চলে যাচ্ছে, এটা হলো প্রতিসরণ। যেটা আমাদের রিফ্লেক্ট হয়ে দিকে চলে আসছে, সেটা হলো আমাদের হলো প্রতিফলন, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা হলো এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যে কোনো কোয়ারি বা যে কোনো প্রশ্ন তোমরা ডিরেক্টলি করতে পারো আমাদের সঙ্গে সরাসরি। মনে করো যে টাচে থেকে তোমরা সমস্ত ক্লাসেস গুলো করবে, কোনো অসুবিধা নেই। আমাদের ব্যাচেস গুলো জয়েন করো, তোমরা কিন্তু সেরা প্রস্তুতি পেয়ে যাবে, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। কালকে আবার দেখা হচ্ছে দুপুরে একটা অঙ্কের ক্লাস নিয়ে, এবং রাত্রি 8টার সময় তোমাদের সায়েন্সের ক্লাস নিয়ে। এবং এর মাঝে যদি কোনো রকম কোনো আপডেট থাকে, অবশ্যই তোমাদের সামনে কিন্তু এটা আমরা ইয়ে করে দেবো বা রেডি করে রেখে দেবো, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার কালকে। নমস্কার।